ডু ইউ নো 5 মান্থ ওয়েট করেছি জাস্ট ওয়ান চান্স অ্যান্ড ফাইনালি পেয়ে গেলাম। কি সব যা তা বলছেন জুনায়েদ কবির? আর আপনি এখানে কি করে এলেন? কেন এসেছেন? ফিজার সব প্রশ্ন অগ্রাহ্য করে জুনায়েদ আপন মনে বলতে থাকলো। আবরাজ আর আমি না প্রতি নাইটে বারে যেতাম, প্রচুর ড্রিঙ্কস করতাম আমি, মেয়েদের ভিড় জমে যেত, তবে আমার জন্য না, তোমার হাজব্যান্ডের জন্য। কিন্তু ওর তো এসবে ইন্টারেস্টই নেই, সারাক্ষণ কাজ নিয়ে থাকতো। তবে আমাদের প্রফেশনটা যেমন যে এসব থেকে বেশি দিন দূরে থাকা ইম্পসিবল। নারী নেশা ভয়ঙ্কর নয়, কিভাবে যেন তোমার হাজব্যান্ডও। জাস্ট স্টপ দিস। আই নো আমার হাজবেন্ড ভালো ছিল না, খারাপ, মেয়েদের সাথে বেড শেয়ার করতো, এসব তো তাহলে এটা কেন বলছেন না তাকে ড্রাগস দেওয়া হতো এসব করার জন্য? কেন বলছেন না? হোয়াই? ফিজার চিৎকারে যেন কানের পর্দা অবধি ফেটে যাওয়ার জোগাড়। জুনায়েদ থতমত খেলো। চেহারায় এত সময় যে উজ্জ্বলতা প্রকাশ পাচ্ছিল মুহূর্তেই যেন সব হাওয়া হয়ে গেল। মনে মনে বেশ অবাক হলো, ফিজা কিভাবে জানে এসব? তবে কি আবরাজ সব বলে দিয়েছে বউকে, নাকি ফিজা যে এর সব জানে আবরাজ সেটা জানে না? জুনায়েদ এত কিছু ভাবতে চাচ্ছে না, যত দ্রুত সম্ভব কাজ সম্পূর্ণ করতে হবে। তাই সে সব কথা অ্যাভয়েড করে বলে উঠল, ইউ নো হোয়াট, তুমি ভীষণ সুন্দর, তোমার চেহারা থেকে শুরু করে ফিগার, ওয়াও। ফার্স্ট যেদিন দেখেছিলাম সেদিন তোমাকে আমার বেডে একবার হলেও চাই, নিজের সাথে প্রমিস করেছিলাম, অ্যান্ড ফাইনালি নাও আই এম সাকসেস। ফিজার এত সময় ভয় লাগলেও ও জুনায়েদের কথায় রাগে শরীর কাঁপতে লাগলো। হাত মুষ্টিবদ্ধ করে চুপ করে দাঁড়িয়ে রইল। জুনায়েদ নিজের শার্টের বাটন খুলতে খুলতে ফিজার দিকে এগিয়ে আসতে লাগলো। ফিজা বিছানার পাশে, জুনায়েদ ঘুরে ও পাশ থেকে আস্তে ধীরে এগিয়ে আসে আর বাজে দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে। ফিজার শরীর ঘৃণায় ঘিনঘিন করে। বিছানার এক পাশে বেড সাইড টেবিল, আরেক পাশে ড্রেসিং টেবিল। ফ্রিজার পাশের বেড সাইড টেবিলটা, সেখানে মেয়েটার চুলের একটা স্টিলের চুল বাঁধার কাঠি পড়ে আছে। ইউ আর লুকিং সো হট, কেউ জানবে না, তুমি আমি জাস্ট একবার। ট্রাস্ট মি মিস্টার আবরাজ, এর চেয়ে দ্বিগুণ মজা। যা বলা হয়েছে এটুকুই যথেষ্ট ছিল নয় কি? এর বেশি শোনার মতো নারীর সামনে দাঁড়ানো এই ফিজা মোটেও না। যে সামান্য কারণে স্বামীকে আঘাত করতে পিছপা হয়নি, সে পরপুরুষের মুখে এমন জঘন্য কথা মেনে নিবে? জুনায়েদ যখন নিজের প্যান্টের দিকে চাইল তখন শুধু সাদা শার্টের লাল তরল পদার্থ দেখতে পেল। সেই সাথে দরজার লক খুলে কক্ষে কেউ প্রবেশ করলো। ফিজা কাঠিটা আলগোছে ছেড়ে দিল। ঘাড় বাঁকা করে দরজার পানে তাকাতেই সাব্বিরের দেখা পেল, সাথে ইলা বেগম। সাব্বির দুজন গার্ডকে নিয়ে এসে জুনায়েদকে ধরে ফেলল। তখনও কেউ দেখেনি জুনায়েদের আঘাত। ফিজাকে এসে ইলা বেগম জড়িয়ে ধরে নিল। ওনার চোখ মুখ আতঙ্কিত, অস্থিরতা, ভয়ে ভীতু স্বরে বলে উঠল, তোর কিছু হয়নি তো? আমার প্রথম থেকেই সন্দেহ হচ্ছিল, শুধু ছেলের বন্ধুদের খাতিরে বাড়িতে থাকা পারমিশন দিয়েছিলাম। নিয়ে যাও ওই শয়তানটাকে। জুনায়েতের দিকে ঘৃণিত দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল ইলা বেগম। জুনায়েতের নড়চড় না দেখে একজন গার্ড ওকে ধাক্কা দিতেই হাঁটু ভেঙে পড়ে গেল। একজন গার্ড সাব্বিরের দিকে তাকিয়ে বলল, স্যার ব্লাড। যা ইচ্ছে হোক, নাটক সব, নিয়ে যাও ওকে। বলে ফিজার সাথে কথা বলো, আশ্বস্ত করলো কিছু হয়নি, হবে না। স্যার তাকে ফোন করে আগেই ইনফর্ম করে দিয়েছিল, তবে আসতে একটু লেট হয়েছে, তার জন্য ক্ষমা চাইল। গার্ড জুনায়েদকে নিয়ে যাওয়ার প্রায় অনেক সময় পর সাব্বির বেরিয়ে এলো। মোবাইল বের করে কল লাগালো আবরাজের কাছে। ও পাশের ব্যক্তি বোধহয় এটার অপেক্ষায় ছিল, সাথে সাথে কল রিসিভ করলো। সাব্বির আবরাজকে কিছু বলতে না দিয়ে নিজে বলে উঠল, স্যার, ম্যাম সম্পূর্ণ সেফ জোনে আছে, বড় ম্যাম সাথে আছে ওনার। আমি জুনায়েদের ডিটেল আপনাকে পিকচার সহ ইমেল করছি আধা ঘন্টার মধ্যে। শোনো, ওর কিছু করবে না কেউ, আমি স্বচক্ষে ওর কলিজাটা দেখে নেব।
ফার্স্ট ব্যাক করছি, ওয়েট অ্যান্ড সি। আবরাজের কথায় সাব্বির সম্মতি দিল। নিজের গ্যারেজের পেছনের গুদাম ঘরে রাখা হয়েছে জুনায়েদকে। একজন ডক্টর সহ সাব্বির সেখানে উপস্থিত হলো। জুনায়েদের জ্ঞান নেই। একটা পাটের বস্তার ওপর দেহটা ফেলে রাখা। সাব্বির বেশ কিছু পিকচার নিল, সেগুলো আবরাজকে সেন্ড করলো। আবরাজ শাওয়ার নিয়ে বেরিয়েছিল মাত্র, টাওয়াল গলায় ঝুলিয়ে সেটা দিয়ে ভেজা চুল শোকাচ্ছে। তখন নোটিফিকেশনের শব্দে ঠোঁটে পুরুষটার বাঁকা হাসি ফুটে উঠল। ফোন হাতে নিয়ে নোটিফিকেশন চেক করতেই শান্ত হয়ে গেল। কিছু পিকচারের সাথে একটা ছোট বার্তা। স্যার, ম্যাডাম আঘাত করেছে ওকে। ব্যাস এটুকুই। আবরাজ খানের বিখ্যাত বাঁকা হাসি আসার জন্য যথেষ্ট ছিল। পুরুষটা বিড়বিড় করে আওড়ালো, উই হ্যাভ টু সি মিসেস আবরাজ খান, দ্য ওয়াইফ অফ আবরাজ খান, সুগন্ধি ফুল। লাজুক মেহেরিন স্বামীর সংস্পর্শে এসে আরো নেতিয়ে গেল। বিবাহিত জীবনে প্রথম মধুচন্দ্রিমা শেষ মুহূর্ত ছিল সুখের। যদি স্বামী এতটা সেন্সিটিভ হয় তাহলে দুঃখের তো প্রশ্নই আসে না। প্রতিটা স্পর্শ যেন তাকে ঘায়েল করছিল আব্রাহাম। যখন আব্রাহাম পাশে শুয়ে মেহেরিনের নাদুস নুদুস দেহটা নিজের উন্মুক্ত দেহের সঙ্গে টেনে নিল, শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে রমণীর মায়াবী নাদুস নুদুস মুখখানা ভেসে উঠল। বহুদিন পর যেন মিরাক্কেল ঘটল। কিছু সময় পূর্বের ঘটনা থেকে এমনটা হয়েছে, নাকি ব্রেইনের এখনো মেয়েটার সঙ্গে কাটানো মুহূর্তের জন্য এমন হচ্ছে? আব্রাহাম জানে না, উত্তর নেই। মেহেরিনের শরীর একটু বল আসতেই মিনমিন করে বলে উঠল, গোসল দিতে হবে। আব্রাহাম শুনল। মেহেরিনকে ছেড়ে দিয়ে উঠে বসলো। মেহেরিন চাদর টানতেই আব্রাহাম ভ্রু কুঁচকে চাইল, জিজ্ঞেস করলো, এনি প্রবলেম? জামা নাই। কোথায়? আমি কি করে জানবো আপনি অন্ধকারে কোথায় ফেলছেন? মেহেরিনের মুখের দিকে তাকিয়ে আব্রাহামের ঠোঁট অটোমেটিক প্রসারিত হলো। বা হাতে মাথা চুলকে এদিকে ওদিকে তাকিয়ে জামা দেখতে পেল না। নিজের শার্টটা পায়ের কাছে মেঝেতে পড়ে আব্রাহাম সেটাই হাতে তুলে নিল। মেহেরিনের দিকে না তাকিয়ে শার্ট এগিয়ে দিয়ে বলে উঠল, পরে নাও, এটা তোমার হাঁটুর সমান হয়ে যাবে। আসলেই হয়ে যাবে। শার্ট ঢিলাঢালা লং। মেহেরিনের শরীর কাঁপে। সে কখনো কল্পনা করেনি কোনো দিন এমন কিছু হবে। আগে যখন আব্রাহামকে সে দেখত তখন তাকাতো, বুকের ভেতর দুরমুর শুরু হতো। মানুষটার শরীরের সঙ্গে প্রতিটি টি শার্ট যেন রাজকীয় শৌখিনতায় ফুটে উঠত। বেশ লাগে লম্বাটে গঠনের বলিষ্ঠ দেহের ফর্সা শরীরের মানুষটাকে। কি নিরুত্তর সত্যি এটা! এই সুদর্শন আব্রাহাম খান তার স্বামী, একান্তই নিজের ব্যক্তিগত একজন পুরুষ, যার ভাগে শুধু সেই ভাগীদার। মেহেরিন যখন ওয়াশরুমে গেল আব্রাহাম আর চোখে চাইল। পেছন থেকে মেয়েটার চুলে পিঠ একদম সম্পূর্ণ ঢেকে আছে। আব্রাহাম আস্তে করে ঢোক গিলে সিগারেট ধরালো। বেশ কয়েকবার টান দিয়ে ধোঁয়া ছাড়ল। এটার নেশা তার আগে ছিল না, দেশে আসার পরই হয়েছে, যখন নিজের মনের গহীনে থাকা রমণীকে নিজের ভাইয়ের বউ রূপে দেখল। আব্রাহাম মন প্রাণ দিয়ে চাইল এই নেশা যেন তার কেটে যায়। সে যেন এই ভোলা ভালা স্বভাবের মেহেরিনকে ভালোবাসতে পারে, কোনোভাবে যেন মেয়েটা ভিকটিম না বনে যায়। আব্রাহাম অপেক্ষায় বসে আছে। মেহেরিন এলেই সে শাওয়ার নিতে যাবে, কিন্তু এদিকে মেয়েটার আসার নামগন্ধ নেই। আব্রাহামের সিগারেট সেই কখন শেষ হয়েছে, আরও একটু ধরাতে ইচ্ছা করছে না। ফোন হাতে নিতে যাবে তখনই বেরিয়ে এলো মেহেরিন। একদম ভেজা কাপড় ধুয়ে বালতি ভরে বেরিয়ে এসেছে, গামছা মাথায় পেঁচানো, চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। শুনুন। আব্রাহাম আনমনে জবাব দিল। মেহেরিন মৃদু স্বরে বলে উঠল, যান, সকালে না অফিস যাবেন? মেয়েটার কণ্ঠস্বর নিভে আসে যেন। আব্রাহাম নড়ে চড়ে উঠে দাঁড়ালো। উদাম শরীর, বুকের লোম বড়ই আকর্ষণীয় দেখায়। মেহেরিন দৃষ্টি নত করে। আব্রাহাম এদিকে ওদিকে তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। মেহেরিন বালতি রেখে চুল মুছে গামছাটা ঘরের পড়ার টেবিলের সামনের চেয়ারে মেলে দিল। বিছানা ঠিকঠাক করে একদম পরিপাটি করে নিল। এরপর এক পাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল। আব্রাহাম কখন এসেছে সেটা মেহেরিন টের পেল না, কেননা আব্রাহাম আসার আগেই বেচারি ঘুমিয়ে পড়েছে।
আব্রাহাম বেরিয়ে এসে সন্ধ্যায় মেহরিনের আনিয়ে রাখা লুঙ্গি পরে নিল। অদ্ভুত লাগলো, এটা পরে কিভাবে ঘুমাবে বুঝতে পারে না। কিছু সময় বসে থেকে পায়ের ফাঁকে গিট্টু লাগিয়ে নিল, এরপর লাইট অফ করে রিল্যাক্সে শুয়ে পড়ল। সকাল 7টা বাজে। তন্দ্রা ছুটে গেল আব্রাহামের। ফোন করেছে মিলন খান, অফিস যেতে বলেছে দ্রুত। আব্রাহাম আস্তে করে বিছানা ছাড়ে, বাবার সাথে কথা বলে। মিলন খান অফিস আসবে না, বাড়িতে থাকবে। আব্রাহাম কৌতূহল নিয়ে বাবার চিন্তার কারণ জানতে চাইল। এমনি এমনি তো বাবা বাড়ি থাকার পাত্র নয়, তার উপর চিন্তিত। মিলন খান বলেন, গতকাল রাতে জুনেদ কি সব কাণ্ড করছে, বাড়িতে ফিরলে বলবো। এখন এসব নিয়ে তুমি টেনশন করো না। আব্রাহাম জোর করতে পারল না, তবে মিলন খান আশ্বস্ত করলো তেমন ক্ষতি কিছু হয়নি। তাই আর বেশি কথা বাড়ালো না আব্রাহাম। ফোন রেখে মেহরিনের দিকে তাকালো, ডাকতে ইচ্ছে করলো না। রেডি হয়ে নিল, এরপর ঘুমন্ত বউয়ের পাশে গিয়ে বসলো। বড্ড আদুরে মেহরিন, নাদুস নুদুস মুখখানা মায়ায় ভরপুর। আব্রাহাম আনমনে ঘোর থেকে মেহরিনের ডান হাতটা নিজের হাতের মুঠোয় আগলে নিল। এলোমেলো চুলগুলো ঠিকঠাক করে দিল আলতো করে। নাকে ছোট্ট একটা স্বর্ণের নাকফুল, সেটাই জলজল করছে। কানেও ছোট্ট এক জোড়া দুল। পর্যবেক্ষণ শেষ সময়ের কথা মনে হতেই আব্রাহাম দ্রুত বিছানা ছাড়ল। বেরিয়ে যাওয়ার জন্য উদ্যুক্ত হয়েও কি মনে করে আবার ফিরে এলো। মেহরিনের একটা হাতে টুস করে ঠোঁট ছুঁয়ে বেরিয়ে এলো। মেহরিন অবশ্যই একটু কেঁপে উঠেছিল, তবে পরক্ষণেই আবার স্বাভাবিকভাবে ঘুমে তলিয়ে গেল। আব্রাহাম বেরিয়ে এসে দেখলো খাবার ঘরে শাশুড়ি তার টেবিলে নাস্তা দিচ্ছে। আব্রাহামকে দেখে তিনি হাসলেন, চেয়ার টেনে দিয়ে দূরে দাঁড়ালো। জিজ্ঞেস করলেন, মেহেরিন ওঠেনি? আমি ডাকিনি, থাকুক ঘুমিয়ে। মহিতা বেগম আর কিছু বলল না। মেয়ে জামাইকে বেশ যত্ন করে আদরের সঙ্গে নাস্তা দিল, আপ্যায়নের ত্রুটি রাখলো না। নাস্তা শেষ করে আব্রাহাম মহিতা বেগমকে বলে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। পথিমধ্যে কল করলো সাব্বিরকে। বাবার কথায় সে চিন্তামুক্ত হতে পারেনি। টেনশনে তার অস্বস্তি লাগছে। এতটা অস্বস্তি সে হতো না যদি না এখানে জুনায়েদের নামটা আসতো। কেননা জুনায়েদের স্বভাব সম্পর্কে তার ধারণা আছে। তার উপর জুনায়েদের নজর যে ফিজার ওপর আছে সেটা সম্পর্কে সে আগে থেকে অবগত। সাব্বির কল ধরেই গতকাল রাতের সব বলে দিল। রাগে আব্রাহামের শরীরের রক্ত শিরা উপশিরায় শিরশির করতে লাগলো। স্যার প্লিজ আপনি শান্ত হন। স্যার আমার কথাগুলো শুনুন। আব্রাহাম শুনে না, মানে না সাব্বিরের বাধা। বেহুশ হয়ে পড়ে থাকা জুনায়েদের পেটে লাথি মারতেই থাকে। ক্ষত স্থান থেকে রক্ত চুয়ে পড়ে, কোনো রকম পেঁচিয়ে রাখা ব্যান্ডেজ। আব্রাহাম সেটা দেখে চেঁচিয়ে বলে উঠল, ওর ট্রিটমেন্ট কে করতে বলেছে? ওর কলিজা বের করব আমি। খান বাড়ির বউয়ের দিকে নজর, ওর কলিজা কত বড় দেখতে চাই আমি। সাথে থাকা গার্ডস সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে। সাব্বির আব্রাহামের হাত টেনে ধরল। আব্রাহাম রক্তচক্ষু নিয়ে তাকালো। সাব্বির ভয় পেলেও প্রকাশ করলো না। তার স্যারের নির্দেশ আছে যে জুনায়েদকে অক্ষত রাখতে হবে, তাই মিনমিন করে বলল, আর বাস স্যার নিষেধ করেছেন ওর কিছু করতে। স্যার ওর ব্যবস্থা করবে। আব্রাহাম ভাইয়ের কথা শুনে একটু শান্ত হলো। এরপর গায়ের শার্ট ঠিকঠাক করে বেরিয়ে গেল। সাব্বির তপ্ত শ্বাস ফেলল। দুই ভাইয়ের কেউই রাগের কম নয়। প্রতিযোগিতায় দিলে যদিও আবরাজ খান বিজয়ী হবে, তবে আব্রাহাম খান কম নয়। মিস্টার জি পাগল প্রায়। একমাত্র মেয়ের ভয়াবহ মৃত্যু তিনি মানতে নারাজ। মেয়ে তার অসুস্থ, মানসিকভাবে বিধ্বস্ত, কিন্তু নিজেকে মেরে ফেলার মতো কাজ করেছে এটা কিভাবে বিশ্বাস করবে, মেনে নিবে তিনি? এদিকে নিজের বিজনেসের খুব বেহাল দশা। জুতোর যে বিজনেস ছিল সেটা নামে মাত্র শো, এর পেছনে তো ছিল অস্ত্র পাচার। এটা নিয়ে বেশ ঝামেলা হচ্ছে। আবরাজ কন্টেনার শিপ না দেওয়াতে বিশাল ক্ষতির সম্মুখে কোম্পানি। তার উপর মেয়ের মৃত্যুর শোক, কোনটা রেখে কোনটা পালন করবে এ নিয়ে যেন চিন্তায় তিনি অসুস্থ হয়ে গেল। শক্ত ধাঁচের এই মানুষ হসপিটালে ভর্তি হলো। নিজের ব্যক্তিগত সহচারীর মাধ্যমে এসে জানলো জুনায়েদ দেশে আবরাজের হাতে বন্দি। এই যেন নিজের পতনের একটা ধাপ। মিস্টার জি চোখ বন্ধ করে রেস্ট করেন। মেয়ের সব কাজেও তিনি অনুপস্থিত। এই মারাত্মক যন্ত্রণা এটা যেন ক্ষণে ক্ষণে উপলব্ধি করছেন তিনি। 23টা বছর এই মেয়ের জন্য কি না করেছেন তিনি। খুন খারাপি, যত রকম 2 নাম্বার কর্ম, আর সেই মেয়ে তাকে ফাঁকি দিল।
দিল না ইচ্ছে করে দেওয়ানো হলো। চোখ বন্ধ করে তিনি শুনতে পায় কেউ ক্যাবিনে এসেছে। চোখের ওপর ফেলে রাখা হাত না সরিয়েও তিনি মানুষটার উপস্থিতি তিনি চোখ বন্ধ করে বলতে পারে। এই মানুষটা সৃষ্টিকর্তার সৃষ্টি হলেও তাকে যে নতুন করে গড়ে তুলেছিল সে নিজের মতো করে, হাতের পুতুল বানিয়ে রেখেছিল। রাগ ওনার শরীর জ্বলছে। রাগে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়লেন। আবরাজ যখন ওনার কাছাকাছি এলো তখন তিনি উচ্চস্বরে বলে উঠল, চলে যাও, খুব ভুল করলে, পস্তাবে এর জন্য, রেগেট ফিল করবে, আই ওয়ার্নিং ইউ। আবরাজ ঠোঁট এলিয়ে হাসলো শুধু, সেই হাসিতে গা সারা ভাব। বললেন, খুব কষ্ট হচ্ছে, আমারও হয়েছে। এখন আমরা দুজনে সন্তানহারা বাবা। আমি যা অনুভব করলাম সেটা আপনিও করুন, কারোর দোষ নেই এতে। মিস্টার জি এর কোনো কথার অপেক্ষা না করে আবরাজ চলে গেল। মিস্টার জি অবিশ্বাস্য নয়নে তাকে আবরাজের যাওয়ার পথে কি বলে গেল বুঝতে পারল না কথার অর্থ। আবরাজ চলে গেল। কতদিন হলো সে বউ ছাড়া। এ যেন এক যুদ্ধক্ষেত্র, নিজের সাথে নিজের লড়াই। আবরাজের এমন অস্থিরতা জনকে খুব করে ভাবায়। এত অস্থির হওয়ার কি আছে? সে তো আবরাজ এলেই বউ ছাড়া থাকে, নিজের ফ্ল্যাটে যায় না, আবরাজের সাথে সাথে থাকে। কই, সে তো এমন করে না। জন আবরাজের লাগেজ গোছাতে গোছাতে বলে, স্যার আরও কয়টা দিন থেকে যান, এখন তো ঝামেলা নেই। আবরাজ ল্যাপটপে কিছু করতে করতে শুধু মৃদু হাসলো। জন একটু অপ্রস্তুত হলো। বিস্ময়ের ঠোঁট আপনা আপনি প্রসারিত হলো। আবরাজ খানের মুখের হাসি আমাবস্যার চাঁদের মতো। মাসে একবার দেখা পাওয়া যায়। আমাবস্যার চাঁদ তো তাও মাসে একবার দেখতে পাওয়া যায়, কিন্তু আবরাজ খানের হাসি সেটা দেখা পাওয়া ভাগ্যের ব্যাপার। যদিও আবরাজকে ইদানিং একটু অন্যরকম লাগে, তবুও জনের সত্যিটা সহ্য হলো না। সে চুপ করে দাঁড়িয়ে রইল। আবরাজ জনের ভাবনার মধ্যেই বলে উঠল, বিয়ের পরেও যদি বউয়ের থেকে দূরে থাকি তাহলে বিয়ের কি প্রয়োজন ছিল? ব্যাচেলার লাইফ বিয়ের আগে ভালো, বিয়ের পরে এটা অভিশাপ। আবরাজ গম্ভীর স্বরে বলে উঠল, চোখ মুখে গম্ভীর দেখাচ্ছে। এদিকে জন থতমত খেলো। অভিশাপ? এটা কেমন কথা? তার তো অভিশাপ মনে হয় না, বরং ভালো লাগে। কিছুদিন রিল্যাক্স করা যায়, বউয়ের প্যান প্যান সহ্য করতে হয় না। সে সব ভেবেই কথার প্রেক্ষিতে বলল, স্যার আমার তো বেশ লাগে। তাহলে তোমার প্রবলেম আছে, ডক্টর দেখাতে হবে ইমিডিয়েটলি। আবরাজের কথায় জন কিছু বুঝলো না। এটার সাথে ডক্টরের কি সম্পর্ক? আবরাজকে কিছু জিজ্ঞাসা করবে তার আগেই দেখলো মহাশয় ওয়াশরুমে চলে গিয়েছে। জন দাঁড়িয়ে থেকে ভাবুক হলো। মাথা চুলকে কিছু সময়ের কথা খানা নিয়ে রিসার্চ করে চমকে উঠল। দু গালে হাত ছুঁয়ে বিড়বিড় করে বলে উঠল, তোবা তোবা স্যার, আমি সম্পূর্ণ সুস্থ। 2 বাচ্চার বাপ এমনি এমনি হয়েছি নাকি? টাওয়েল দাও। জন চমকে উঠল। ওয়াশরুমের দরজায় দাঁড়িয়ে আবরাজ, পরনে তার শুধু একটা টাওয়াল। জন থতমত খেলো। শুনে ফেললো কি তার কথা? পরপরেই ভাবলো শুনলেই বাকি, সে কি মিথ্যা বলেছে নাকি? আব্রাহামের ফোন কল এলো দুপুর নাগাদ, যা দেখে বিস্ময় হতভম্ব হয়ে গেল মেহরিন। কল কেন করলো আবার? আগে তো কখনোই করেনি। ভাবতে ভাবতে কল রিসিভ করে। ওপাশ থেকে গুরুগম্ভীর স্বরে আব্রাহাম বলে উঠল, শরীর ঠিক আছে? মেহরিন ছোট করে জবাব দিল, হুম দুপুরে খাওয়া হয়েছে? হুম আব্রাহাম পরপর প্রশ্ন করেই গেল। মেহরিন শুধু ছোট ছোট করে জবাব দিল। আব্রাহাম ফের জিজ্ঞেস করলো, কি করছো এখন? শুয়ে আছি। আব্রাহাম নিজের ক্যাবিনের জানালার পাশে দাঁড়িয়ে আছে। সেখান থেকে রাস্তায় স্পষ্ট দেখা যায়। রাস্তার ওপাশে একটা পার্ক আছে। উঁচু বিল্ডিং থেকে সেটা সরাসরি দেখতে পাওয়া যায়। সেখানে কয়েকজন জোড়া কপোত কপুতি দেখে তার এক অদম্য ইচ্ছে হলো। আচমকায় প্রশ্ন করল, বাড়ি আসবে? এভাবে? আব্রাহাম কিছু সময় চুপ করে রইল। আসলেই তো, কিভাবে আসবে এই মেয়ে? একা না তো, এভাবে আসবে কেন? বাড়ির বউ একা একা আসবে যাবে? আব্রাহাম বেশ গম্ভীর স্বরে বলে উঠল, না, বউ সাজিয়ে নিয়ে আসবো। এরপর কল কেটে দিল। মেহেরিন ফোন তারপরও কানে চেপে ধরে রইল। বারবার যেন কানে প্রতিধ্বনি হলো, বউ সাজিয়ে নিয়ে আসবো। বিড়বিড় করে নিজেও আওড়ালো, আব্রাহাম খানের বউ, বউ, বউ। বারবার উচ্চারণ করে বোকাশোকা মেহরিন লজ্জা পেয়ে গেল। বালিশে মুখ গুজে শুয়ে পড়ল। বাড়িতে মিলন খান, ইলা বেগম, ফিজা সবাই সর্বোচ্চ ব্যস্ত রাখার চেষ্টা করছে ফিজাকে। কিছুদিন আগেই অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। একটা মেয়ের জন্য, একজন মায়ের জন্য এই শোক ভয়াবহ।
তার উপর আবার একটা এমন ঘটনা, বিপদ যেন মেয়েটার শেষই হচ্ছে না। আবার স্বামী নামক পুরুষটা নেই কাছে। মেন্টালি সাপোর্টটা যে খুব করে কারোর থেকে পাচ্ছে তেমনটাও নয়। মিলন খান সেই জন্য অফিস যায়নি আজ। স্ত্রী আর নিজে মিলে পুত্রবধূকে নিয়ে রান্নার কাজে ব্যস্ত আছে। বাইরে আজও ঝুম বৃষ্টি। মিলন খান রান্নায় বেশ পারদর্শী। খিচুড়ি চুলায় বসিয়ে ফিজাকে বলল, বুঝলে, আমাদের বিয়ের পর তোমার দাদিজান খুব অসুস্থ হয়ে পড়লেন। ইলা তখন রান্না পারে না, যদিও চেষ্টা করতো, তবে আগে কখনো এই কাজ না করায় তেমন গুছিয়ে করতে পারতো না। একদিন অফিস থেকে ফিরে দেখলাম নিজে নিজে রান্না করতে এসেছে। কাজের বুয়া রান্নার মজা নয়। সেদিন হাতে গরম তেল ফেলে কী এক হুলুস্থুলুস কাণ্ড। এরপর থেকে প্রায় আমি রান্না করে দিতাম। মাঝে মধ্যে আম্মা করতো বান্দা, তবুও বুয়ার রান্না খাবে না।